নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুধা বাড়ির সবাইকে বলছে এই ছদ্মবেশে যে রয়েছে সে আর কেউ নয়, এই বাড়ির মেজ ছেলে সার্থক চ্যাটার্জি। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, হা হয়ে একদম সার্থকের দিকে তাকাচ্ছে, ঠাম্মি মেচকা সবাই মিলে। তো মেচকা বলছে কি, বলে হ্যাঁ। মেচকা বলছে কিন্তু সার্থক তো অনেকদিন হলো মরে গেছে। তখন বলছে, ঝিনুক বলছে এটা এই গল্পটা অনেক বড়, যা শ্বশুরমশাই, তার জন্য আপনাকে দুজন সাক্ষীর কথা শুনতে হবে। তখন আশুতোষকে বলে, আশুতোষ তখন দুজন সাক্ষীকে, যারা বডি অদল বদল করেছিল সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে আসে, আর তারা এসে কিন্তু সব সত্যি ঘটনাটা সবার সামনে বলে দেয়। সুধা বলে তারপরে একটা দুর্ধর্ষ প্ল্যান বানিয়ে নেয়। ঝিনুক তখন ওই প্লাস্টিক সার্জারি করিয়েছে যে সেই পেপারটা মেচকার হাতে দেয়, বলছে এই কি, এ তো প্লাস্টিক সার্জারি করিয়েছে। বলে হ্যাঁ, সার্থক চ্যাটার্জি তেজ বসু মল্লিকের মুখটা প্লাস্টিক সার্জারি করিয়ে বসিয়েছে। এই বাড়িতে জামাইবাবু হয়ে ঢোকার জন্য এই রূপটা নেয়। সমুদ্র বলছে মুখটা পাল্টালেও হাইটটা কি করে অ্যাডজাস্ট করবে, তাই জন্য পায়ে চোট লাগার বাহানায় সবসময় এই জুতোটা পরে থাকে। এই জুতোটার ভেতরে আছে একটা মোটা শোল, যেটা দ্বারা দাদাভাইয়ের সাথে হাইটটা অ্যাডজাস্ট হয়ে যায়। সুধা বলছে কিন্তু একদিন হিসেবের একটা গোলমাল হয়ে যায়, কারণ সার্থক জানতোই না যে তেজ বসু মল্লিক বেঁচে আছে। সেই জন্য সেই দিন যে দুটো তেজ মুখোমুখি হয়েছিল সেই দিনের কথা বলছে। বলছে ভাগ্যক্রমে তেজের যেহেতু কিছু মনে ছিল না, সেই সুযোগটাও সে নেয়। আর আমার হারিয়ে যাওয়া ডায়েরি বলা যেটা জরুরি, যে চুরি হয়ে যাওয়া ডায়েরি, সেই ডায়েরিটা পড়ে আমার অনেক কিছুই জেনে যায়। আর যেই সুযোগটার দ্বারা বাড়ির সবাই মনে করে যে এই হচ্ছে তেজ বসু মল্লিক। সার্থক তো আমার তেজের অনেক কিছুই জানতো আমাদের সম্পর্কে, তাই খুব সহজেই খেলাটা ঘুরিয়ে দেয়। ভেবেছিল সবাইকে ভুলিয়ে, সুধাময়ীকে ভুলিয়ে এই বাড়ি ব্যবসা সবকিছু নিজের নামে করে নেবে। সুধাময়ীকে অনেক বোকা মনে করে নিয়েছিল। সুধা বলছে আমি প্রথম থেকেই জানতাম যে এই লোকটা আমার তেজ নয়। আর বীরজুর কোনো কিছু মনে না থাকা সত্ত্বেও তার চাল চলন কথাবার্তা সবকিছু আমার তেজের মতো, তাই আমি বুঝে গেছিলাম যে এই আমার তেজ, আর আমাকে আর তরিকে বারবার বিপদের মুখ থেকে রক্ষা করেছে। সুধা বলছে আপনাদের চোখে এমনভাবে পট্টি পরিয়ে রেখেছিল যে আপনারা আপনাদের আসল বাড়ির ছেলেকে চিনতেই পারেননি। তখন ঠাম্মি এসে সুধার কাছে ক্ষমা চাইছে যে সুধা, আমি যা ভুল করেছি, যা পাপ করেছি, তুমি তুমি জানি আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি চাই যে তুমি আমাকে ক্ষমা করো না। তুমি আমাকে এমন শাস্তি দাও যাতে আমি দ্বিতীয়বার আর এই ভুল না করি, তোমার মতো পবিত্র নিষ্পাপ মেয়েকে যাতে সন্দেহ না করি। আশুতোষ বলছে শাস্তি তো এবার আইন দেবে। ওই বলছে পালের গোদাগুলোকে নিয়ে যাও, আর এই মেনটাকে আমি নিয়ে যাচ্ছি নিজে হাতে লকাবে ভরতে। দেখা যাচ্ছে সার্থক হঠাৎ করে হাসতে শুরু করেছে। বলছে তুমি আমাকে ধরতে বড্ড তাড়াহুড়ো করে ফেললে সুধা, কিন্তু আমার কাজ তো হয়ে গেছে, এবার তুমি তোমার পরিবারকে বাঁচাবে কি করে? তো বলছে মানে আমি একটু আগে অলরেডি সবাইকে শরবত খাইয়ে ফেলেছি, যেই শরবতে বিষ ছিল। আর এখন মোর দ্যান এই 10 সেকেন্ড কাউন্ট করতে করতে সবার খেলা শেষ, কারণ সবার রক্তে এতক্ষণে বিষ মিশে গেছে। মেচকা টেচকা শুনে তো ভয় পেয়ে গেছে, ঠাম্মিও শুনে ভয় পেয়ে গেছে, খালি গলায় মুখে হাত দিচ্ছে। দিয়ে সার্থক এখন কাউন্ট করতে শুরু করে দিয়েছে, 10, 9, 8, 7, 5, 6। এই করতে করতে যখন মানে 1 কাউন্ট করেছে, তখন দেখছি কি ব্যাপার, বিষের প্রভাব হচ্ছে না কেন। আসল তেজ হাসছে, বলছে হবেও না প্রভাব, তার কারণ তোর খেলা আমি অনেক আগেই শেষ করে দিয়েছি। বলে মানে? বলছে যে লোকটা মানে ওর জন্য বিষের একটা পুড়িয়া দিতে এসেছিল, সেই লোকটার কথা শুনে ফেলেছিল, আর পেছন থেকে সার্থক হয়ে ওই এসেছিল। আর লোকটা বলছে আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, মানে কথা বলতে বলতে চলে এলো তাই? তখন বলছে বেশি কথা না বলে মালটা ছাড়ো। এই বলে তার হাতে এই বিষের পুড়িয়াটা দিয়ে দেয়। আর তেজ তখন ওই বিষের জায়গায় কিন্তু ওই গ্লুকোজ পাউডার রেখে দেয়। এটা শুনে সার্থক বলছে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। নিজের হাতটা আর মেনে নিতে পারছে না। এবার বলছে কারণ তরি ঘুমিয়ে পড়েছে, ও ভেবেছে বিষের প্রভাব শুরু হয়ে গেছে। তখন তরি ছুটে এসেছে মায়ের কাছে, মা তুমি চলে এসছো, চলে এসছো, ঘুমটা ভেঙে গেছে। তখন কি করেছে, তরিকে টেনে ধরে নিয়েছে, আর তরির মাথায় বন্দুক ঠেকিয়েছে। সবাই ভয় পেয়ে গেছে, বলছে এই কেউ আসবে না, নাহলে তরিকে মেরে দেবো, এত তাড়াতাড়ি আমি তীরে এসে তরি ডুবতে দেবো না, তাই বলছে। এবার দেখা যাচ্ছে যে সার্থক, ও তো তরিকে ধরে রেখেছে, কিছুতেই ছাড়ছে না, কে কি করবে বুঝে পাচ্ছে না। তখন সুধা চলে যায় আস্তে আস্তে করে ঠাকুরের কাছে, আর ঠাকুরের ত্রিশূলটা একদম সোজা করে মারে সার্থক সার্থকের দিকে। আর ব্যাস, ত্রিশূল ঢুকে যায় তার পিঠের মধ্যে, আর সে একদম মাটিতে লুটিয়ে পড়ে। তখন সুধা তার বুকের উপরে পা উঠে একদম ত্রিশূল দিয়ে মেরে দেবে, এরকম একটা ব্যাপার, যেন স্বয়ং মা দুর্গা আর নিচে মহিষাসুর পড়ে আছে, এরকম একটা ব্যাপার। তো তখন ও বলছে যে যখন এই যুগে যুগে এই অসুরেরা অবতার নেয় না, এই শয়তানগুলো, তখন তাদের থেকে উদ্ধার করার জন্য ভগবান নিজে স্বয়ং আসেন, কিংবা ভক্ত রূপে সেই শয়তানদের বিনাশ করেন, এইভাবে বলছে আর কি। সবাই তো সার্থকের এই পরিণতি দেখে সবাই খুশি। এবার দেখা যাচ্ছে যে
সার্থকের হাত থেকে আলটিমেটলি তারা মুক্তি পায় সারা জীবনের মতো। আর এবার দেখা যাচ্ছে তাদের বেশ সুখে শান্তিতে 9 মাস কেটে যায়। দেখা যাচ্ছে সুধার প্রেগনেন্সি 9 মাস হয়ে গেছে। তো সুধা সাজগোজ করছে, সাধের অনুষ্ঠান। তো আর ফোনে দাসবাবুর সাথে কথা বলছে যে দাসবাবু এটা এটা করে নেবেন, ওটা ওটা করে নেবেন, কোন কোন মাল তাদের বাইরে যাবে, ডিসপ্যাচড হবে, এই সমস্ত আলোচনা করছে। তখন তেজ আসে, তেজ এসে কি করে ফোনটা নিয়ে দাসবাবুকে বলছে, দাসবাবু আপনি ওদিকটা সামনে নিন, সুধা একটু ব্যস্ত আছে, বলে ফোনটা রেখে দেয়। সুধা বলছে এটা তুমি কি করলে বলো তো? বলছে আজকে কোনো কাজ নয়, আজকে শুধু সারাদিন ধরে আমি তোমাকে দু চোখ ভরে দেখবো, তাই বলছে। তারপর সুধাকে আয়নার সামনে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে একটা গিফট দিচ্ছে, তার জন্য একটা নেকলেসের সেট এনেছে। সুধার খুব পছন্দ হয় দেখে। বলছে তেজ তুমি আবার এগুলো কেন আনতে গেলে? বলছে এর আগে তরির বেলা তো আমি সব মিস করেছি, তবে এইবার আর কোনো কিছু মিস করব না, এইবার সমস্ত কিছু আমি নিজের চোখে দু চোখ ভরে দেখবো, আর আমার সমস্ত মানে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব, তাই বলছে। সুধাকে বলছে পছন্দ হয়েছে কিনা সেটা বলো। বলছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এবার সুধারা গল্প করছে, বেশ সুন্দর সময় কাটাচ্ছে দুজনে একসাথে। তখন ঠাম্মি নিচ থেকে ডাকে যে সুধা, তেজ তোমরা নিচে এসো। দুজন মিলে একসাথে বলছে যে ঠিক আছে আসছি। দেখা যাচ্ছে ঠাম্মি ঠাকুরের সামনে প্রার্থনা করছে যাতে পরিবারের উপর থেকে কালো ছায়া সবসময় ঠাকুর মুছে দেয়। আর তার সাথে তেজের মাও আছে, আর তার সাথে চুমকিও আছে, তার মানে চুমকিও এখানেই থাকছে। বেশ ভালো মতো করে সেজেগুজে আছে, যেন চুমকিও অনেক বড় পরিবারের, সত্যি অনেক বড় পরিবারের, হয়তো কিংসুকের প্রপার্টির অর্ধেকও পেয়েছে সে। এতদিনে হয়তো সবকিছুই হয়ে গেছে, তাকে দেখে তার ড্রেস পোশাক সবকিছু দেখে সেটাই মনে হচ্ছে। ঠিক তাই বন্ধুরা, তেজের মাও যখন প্রার্থনা করছে পরিবারের জন্য, তখন চুমকি বলছে তোমার কৃপায় কিংসুকের মতো খারাপ মানুষও বদলে গেছে, আমার প্রাপ্য অংশ আমাকে লিখে দিয়েছে। সে তার মায়ের জন্য প্রার্থনা করছে এবার যাতে তার মা সুস্থ হয়ে যায়। এদিকে ঝিনুক লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছে। তারও তো 9 মাস, মানে সুধার মতোই একই, তারও তারও স্বাদ হবে। সেও সেজে উজেছে সুন্দর, তারও মানে যাই হোক। এবার আইসক্রিম খাচ্ছে, সমুদ্র চলে এসেছে। সমুদ্র বলছে ও কি খাওয়া হচ্ছে? বলে কিছু না। বলে আইসক্রিম খাওয়া হচ্ছে। বলে আইসক্রিম কোথায় পাবো? তখন বলছে এই যে এটা হাতে কি? তখন বলছে না ওই আর কি। তখন বলছে জানো তো আমি চাই যে যাতে আমাদের তোমার মতো একটা সুন্দর মেয়ে হয়। বলছে হ্যাঁ সেটা হলেই ভালো, তোমার মতো ক্যাবলা ছেলে হলে আবার মুশকিল আছে। বলে কি আমি ক্যাবলা? এই বলে রেগে যায়। তখন ঝিনুক বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বলে সমুদ্রের গালে একটা কিসি করে। তখন সেখানে কিন্তু ঝিনুক, এই জ্যোৎস্না আর আশুতোষ চলে আসে, আর তাদেরকে দেখে এরা লজ্জা পেয়ে যায়। জ্যোৎস্না বলছে ঠিক আছে বাকিটা না হয় পরে কন্টিনিউ করিস, এখন নিচে যেতে হবে। তো দুজনকে নিচে নিয়ে যায়। এবার সুধা ঝিনুকের স্বাদের অনুষ্ঠান একই সাথে হচ্ছে। তো এবার যখন বড়রা আশীর্বাদ করা হয়ে যায়, তরি বলছে আমি আশীর্বাদ করব না। তেজ বলছে হ্যাঁ পরিবারের সব থেকে সিনিয়র, মোস্ট সিনিয়র পার্সনের আশীর্বাদ তো করতেই হবে। তো তরি বলছে আমি আশীর্বাদ করছি যাতে আমার মামামের ছেলে হয় আর আমার ঝিনুক মিমির মেয়ে হয়, তাহলে আমার ভাই বোন দুটোই পাওয়া হয়ে যাবে। এই বলে সবাই খুব হাসাহাসি করছে এটা নিয়ে। এরপরে প্রেস মিডিয়া চলে আসে একটা ভালো খুশির দিনে সুধার সাথে একটু কথা বলতে। মিডিয়া বলছে আজকে তো খুব খুশির দিন, সুধাময়ী দেবী উনি আবার ব্যবসায় জয়েন করেছেন, তেজ বেকারি খুব রমরমিয়ে চলছে, বাড়িতে দুজন নতুন সদস্য আসছে। তো এই বিষয়ে একটা ছোট্ট ইন্টারভিউ যদি আপনি দিতেন। সুধা বলছে আমার একটাই কথা বলার আছে, যখন সবার জীবনে কোনো অন্যরকম পরিস্থিতি আসবে, চারিদিকটা অন্ধকার মনে হবে, তখন যাতে সে হাল না ছেড়ে দেয়। সে যাতে যদি মনে করে সমাজ তাকে শেকলে বেঁধে রাখতে চাইছে, তখন যাতে তারা ভরসা না ছাড়ে, তারা যাতে হেরে না যায়, জীবনের মূল্যবান সময় মানে মূল্যবান জীবনটাকে যাতে শেষ করার কথা না ভাবে। যে কোনো মানুষ যদি কোনো মানুষের জীবন ওলটপালট করে দেয়, তার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়, তবে তখন ভগবান তার জীবনে আরেক মানুষকে পাঠায়, মানে এমন কাউকে পাঠায় যে তার স্বপ্নগুলোকে অল্প অল্প করে জোড়া লাগায়। সেই সুধাময়ী বসু মল্লিকের জীবনের সেই মানুষটা হচ্ছে তার স্বামী তেজ বসু মল্লিক। আমি প্রার্থনা করি যারা সুধাময়ীর মতো যে সমস্ত মেয়েরা সমাজের বেড়াজাল ভাঙতে প্রতি মুহূর্তে চেষ্টা করছে, তারা প্রত্যেকে যেন একজন করে এরকম তেজ বসু মল্লিকের মতো স্বামী পায়। তেজ বলছে সমাজ তখনই পাল্টাবে যখন সুধার মতো বীরাঙ্গনার পাশে কোনো বীর পুরুষ এসে দাঁড়াবে, ভালোবাসাকে জিতিয়ে দেবে। সুধা বলছে রাস্তা যতই কঠিন হোক না কেন, সামনে যতই অন্ধকার থাকুক না কেন, ভালোবাসার মানুষ সেই সব যুদ্ধ জিতিয়ে দেবে। সুধা আর তেজ একসাথে বলছে পথের শেষে পথ ঠিক মিলে যাবে একদিন। তখন দুজনেই তাদের যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে শুরু থেকে একদম এখন পর্যন্ত সবগুলো ভাবছে। ঝিনুকও তখন সেখানে আসে, আর পুরো বসু মল্লিক পরিবার একটা ফ্রেমের মধ্যে বন্দী হয়ে যায়। তো এই ছিল আমাদের শুভ বিবাহ ধারাবাহিকের এখন পর্যন্ত জার্নি। তো আশা করব তোমাদের সবার এই জার্নিটা খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছো। আর আগামী দিনেও তোমরা আশায় থাকবে যে এরকমই এক ধারাবাহিক যাতে তোমাদের সামনে আবারও ফিরে আসে। তো এই ধারাবাহিকটি এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন কোনো ধারাবাহিকের রিভিউ নিয়ে। ভালো থেকো সবাই। আর এই পর্বটিকে অবশ্যই বিস্তারিতভাবে তো দেখতেই হবে, সেটা দেখার জন্য যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।